দর্শক, আপনাকে আমন্ত্রণ যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিব শানশেন। আপনার সঙ্গে আছে মাহফুজ মিশা। আপনারা জানেন রাত 11টায় যমুনা টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে আমরা সমসাময়িক রাজনীতি এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। আমাদের সঙ্গে একাধিক অতিথি থাকেন সচরাচর। আজ আমরা আমাদের মাঝে পেয়েছি এমন একজন অতিথি যিনি প্রধানমন্ত্রী, প্রায় 20 বছর পর ক্ষমতায় আসা বিএনপি সরকারের যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার মুখপাত্র বলতে পারি প্রেস সচিব জনাব সালেহ শিবলিকে। সালেহ শিবলি ভাই, স্বাগত আপনাকে এবং অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শিবলি, আপনাকে প্রথম যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, আপনি তো মূলত সাংবাদিক, দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, মাঝখানে কিছুদিন কূটনীতিক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ফলে এই যে সরকারের বা সরকার প্রধানের সঙ্গে আপনার আগে থেকে এই দলটির সঙ্গে, দলের কর্তা ব্যক্তির সঙ্গে জানাশোনা, ফলে আপনি প্রেস সচিব হবেন, এইটা এক ধরনের পূর্ব ধারণাই ছিল কিনা আপনারও, মানে আমাদের মতো, নাকি এটা কোনো সারপ্রাইজ ছিল? আপনাকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। না, আসলে আমি যখন কাজগুলো করেছি শুরু থেকেই, সাংবাদিকতা যখন করেছি, তারপরে যখন দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজগুলো করলাম, কাজগুলো করতে গিয়ে ভালো লেগেছে। আগে সাংবাদিকতা করতে গিয়ে যখন আমি দেখেছি, একভাবে সাংবাদিকতা দেখেছি, আমরা টেবিলের এপাশে বসে কাজ করি আর ওপাশে বসে কাজ করি। ইনফরমেশন তো ঠিকই আছে, আমরা তো আসলে তথ্য নিয়ে তো কাজটা করছি। তো দুই ধরনের অভিজ্ঞতা আছে। যখন আমি দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজটা করলাম, তখন আমি আমার উপলব্ধিটা একটু ভিন্ন হয়েছে। সরাসরি কখনো এই পদে যাব, এই ধরনের দায়িত্ব নিয়ে কাজ করব এবং এই স্বপ্ন ছিল এমন একটা দায়িত্ব নেওয়ার জন্য, এমনটা কখনোই ছিল না। এটা ছিল না। বাট কাজ করব, দলের জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব, টিমে থাকবো। হ্যাঁ, এই ধরনের তো নিঃসন্দেহে একটা চিন্তা ভাবনা ছিলই, যে কাজ করব, মানুষের জন্য কাজ করা। এত বড় দলের ব্যানারে যদি আমি এই ধরনের রোল প্লে করতে পারি, বিশেষ করে আমাদের যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে তো দীর্ঘদিন তো কাছ থেকে দেখেছি, যতটা সম্ভব ওনার সঙ্গে কাজ করতে পেরে আমার কাছে মনে হয়েছে যেখানে কাজ করার সুযোগ আছে মানুষের জন্য, সেদিক থেকে আই এম হ্যাপি। আপনি তো দুভাবে প্রধানমন্ত্রী, আজকের যিনি প্রধানমন্ত্রী তাকে আপনি দুভাবে দেখেছেন। এই ধরেন গত 1.5 মাস আপনি তাকে দেখছেন সরকার প্রধান হিসেবে, তার আগে দীর্ঘদিন তিনি নির্বাসনে ছিলেন, নানান ধরনের শারীরিক মানসিক অত্যাচারের ভিতর দিয়ে গেছেন, দেশে ফিরতে পারেননি, এর মধ্যে তার ভাই মারা গেছেন, তার মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ফলে ওইটা আরেকটা ব্যক্তি তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ব্যক্তি তারেক রহমানকে যদি আলাদাভাবে মূল্যায়ন করতে বলা হয়, কতখানি পার্থক্য আসলে দেখেন? দেখেন, আসলে ব্যক্তির মধ্যে তো আর পার্থক্য হয় না। তবে এটা ঠিক যে দায়িত্ব মানুষ যখন যে দায়িত্ব পালন করে, যিনি যখন যে দায়িত্ব পালন করেন, সেই দায়িত্বের কারণে তাকে যতটা পরিবর্তন হওয়া দরকার হয় দায়িত্ব পালনের জন্য, সেই পরিবর্তনটা আছে। কিন্তু মানুষের তা আমূল পরিবর্তন হয়ে যায় না। তবে দায়িত্বের জায়গা থেকে যদি বলি, আমি লন্ডনে অনেকে আজকের মাননীয় প্রধানমন্ত্রীকে যেটা দেখেছি, তখনও আমি অনেকে অত্যন্ত দায়িত্বশীল দেখেছি। বিরোধী দলের দীর্ঘ আন্দোলন সংগ্রামে, 13 বছর ধরে আন্দোলন সংগ্রামে তিনি বাংলাদেশের মানুষকে ভালোবেসেছেন, বাংলাদেশের মানুষকে কাছ থেকে অনুভব করেছেন। উনি দূরে ছিলেন, কিন্তু বাংলাদেশের মানুষের সমস্যাগুলোর সঙ্গে কিন্তু উনি সারাক্ষণই কানেক্টেড ছিলেন। আপনি আমাকে অ্যালাউ করেন, আমি আপনাকে এক উদাহরণ দিতে পারি। আপনি দেখবেন যে এই যে আমাদের যে আন্দোলনটা হলো, এটা আমি আরও 2-1 জায়গায় বলেছি, যে আমাদের যে আন্দোলনটা হলো কোটা সংস্কার বিরোধী আন্দোলন, যেটা শুরু হয়েছিল 2018 সালে, এবং এটার একটা সফল পরিণতি আমরা দেখেছি 24 সালে। তো ইন্টারেস্টিং হচ্ছে, তারেক রহমান বাংলাদেশ সম্পর্কে এতটা জানতেন, এতটা বুঝতেন, বাংলাদেশের মানুষের সমস্যাগুলো, সম্ভাবনাগুলো এতটা উনি অনুভব করতেন। এটার একটা প্রমাণ আছে। সেটা হচ্ছে 2014 সালের 15 জুলাই লন্ডনে টাওয়ার হিল এলাকাতে সেখানে একটা সমাবেশ ছিল। তো বাংলাদেশি ডায়াসপোরা যারা আছেন ইউকেতে, তাদের উদ্দেশ্যে সমাবেশটা ছিল। এটা সম্ভবত কোনো একটা সম্মিলিত পেশাজীবী পরিষদ এই ধরনের এই প্যানেলে আয়োজন করা হয়েছিল। তো সেখানে যারা বিএনপি সাপোর্টার যারা আছেন, তারা যেমন ছিলেন অনুষ্ঠানে, বাংলাদেশের যারা পড়াশোনা করেন, ওখানে পড়াশোনা করতে গেছেন, কিংবা যেখানে বাংলাদেশের যারা বেড়ে উঠছেন ইউকেতে, তারা গেছেন, যারা শ্রমজীবী, কর্মজীবী, বিভিন্ন পেশাজীবী মানুষ, তারা গেছেন। ওখানে উনি একটা পেপার উপস্থাপন করেছিলেন, বাংলাদেশ যদি কখনো বিএনপি রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পায় তাহলে কি করবেন। সেখানে কিন্তু
2014 সালের 15 জুলাই কথা বলছি, সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে বাংলাদেশে এখন যে এই যে 50%, 56% যে কোটা সিস্টেম আছে, আমরা কখনো সুযোগ পেলে রাষ্ট্র পরিচালনার আমরা সেটাকে কমিয়ে এনে আমরা 5%-এর নিচে নামিয়ে আনবো। আমি এই জন্য কথাটা বললাম, দেখেন যেটা 14 উনি সালের ঘটনা। 14 সালে উনি বলেছেন, 18 সালে আন্দোলনটা শুরু হলো, তার মানে আগামীতে আমাদের তরুণরা, যেটা আমাদের তারুণ্য কি ধরনের প্রবলেম ফেস করবে এটা কিন্তু তিনি আগে থেকেই উপলব্ধি করে সেখানে, মানে আপনি তার দূরদর্শিতার কথা হ্যাঁ বলছেন। সেটা বলেছেন। জি, শিবলি ভাই ধরেন সরকারের তো মাস পার হলো, এবং এই সরকার দায়িত্ব নেওয়ার পর অনেকগুলো ঘটনা ঘটলো। প্রথম ঘটনা হচ্ছে রমজান শুরু হলো। রমজানে আমাদের জীবনযাপন স্বাভাবিক থাকে না, খাওয়া দাওয়া কোনো কিছু স্বাভাবিক থাকে না, পণ্যের চাহিদাও স্বাভাবিক থাকে না। তারপরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আমরা যখন কথা বলছি তার আগেই এই যুদ্ধের একটা সাময়িক বিরতি হয়েছে, সেটি নিঃসন্দেহে সুখবর। ফলে একটা বিশাল জনরায়, 222টা সিট, আরও 2-3টা আসনে ইলেকশন বাকি, এটা একটা নতুন হিস্ট্রি। এই এত জনরায় এবং প্রত্যাশা নিয়ে ক্ষমতায় আসলো বিএনপি, ফলে এটা একটা যেরকম জনপ্রিয়তা, পাশাপাশি এটা একটা চ্যালেঞ্জও প্রধানমন্ত্রী মনে করেন কিনা, এবং এই 1.5 মাস সময়কে যদি ওনার মুখপাত্র হিসাবে, বা উনিও নিশ্চয় মূল্যায়ন করেন যে আমাদের ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, বা আরও ভালো করতে হবে, উনি আসলে কি বলেন এই সময়টুকুকে? ধরুন, মানুষের প্রত্যাশার একটা চাপ তো অবশ্যই আছে, থাকে, এটা থাকা স্বাভাবিক। কিন্তু আমি ওনাকে দেখেছি যে উনি মানুষের যেহেতু প্রত্যাশাটা বোঝেন, উনি জানেন যে মানুষ তার কাছে কি চায় এবং ওনার কতটা করার সক্ষমতা রয়েছে। তো মানুষের চাহিদার সঙ্গে, মানুষের প্রত্যাশার সঙ্গে বাস্তবতার সংযোগ, এই দুটো বিষয় সম্পর্কে যেহেতু উনি জানেন, আগে থেকে তার কাজ করা আছে, ওনার প্রস্তুতি আছে, আমার ধারণা সেই থেকে উনি এটাকে চাপ অনুভব না করে ওনার কাছে মনে হচ্ছে যে এই প্রত্যাশাগুলি যতটা সম্ভব পূরণ করার চেষ্টা করছেন। এই কারণে আপনি দেখবেন যে উনি যখন শুরু থেকে যে কাজগুলি করেন, সকালে ঘুম থেকে ওঠা থেকে আরম্ভ করে আবার সারাদিন কাজ করে ঘরে ফেরা পর্যন্ত, প্রত্যেকটা কাজের মধ্যে আপনি দেখবেন যে একটা ডিসিপ্লিন থাকে, একটা সিদ্ধান্ত থাকে যে প্রত্যেকটা কাজের মধ্যে। এই কারণে যে উনি এই সমস্ত কাজগুলো সম্পর্কে আগে থেকে জানেন, এই কাজগুলো সম্পর্কে উনি অবগত, উনি মানুষের প্রত্যাশাটা বোঝেন। এই কারণে আমার কাছে মনে হয় প্রত্যাশার চাপ থাকলেও সেটা ওনার জানা থাকার কারণে আমার ধারণা উনি চাপটা অনুভব না করে বরং মানুষের প্রত্যাশা পূরণের দিকে বেশি নজর দিচ্ছেন। উনি দেশে ফিরে প্রথম যে বক্তৃতা করেছিলেন 25 ডিসেম্বর, তাই তো? সেখানে উনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ বাংলাদেশ। তার মানে এই যে দীর্ঘ তার যে প্রবাস জীবন অথবা নির্বাসিত জীবন, যাই বলি না কেন, সেই সময়টাই তিনি হয়তো নিজেকে সরকার প্রধান হিসাবে বা দল ক্ষমতায় গেলে কীভাবে করবেন সেই ভাবনা পরিকল্পনা করে এসছেন। এখন সেই সময়ের ভাবনা আর বিদ্যমান বাস্তবতা, ধরেন সেই সময় তো আমরা নিশ্চয়ই জানতাম না এরকম একটা যুদ্ধ হবে সরকার গঠনের পরপরই, যেটা কোনোভাবে আমরা পার্টি না, কিন্তু আমরা সাফারার। ফলে এগুলো কি খানিকটা সরকারকে একটু বেকায়দায় ফেলছে? সরকারকে বেকায় দেয় না, বাট ইয়েস, আপনি আই হ্যাভ এ প্ল্যান বলতে যে আমার প্রত্যেকটা দিন কিভাবে যাবে সেটা তো আমি জানি না। প্ল্যানটা হচ্ছে এটা যে আমার দিনটা যেভাবেই কাটুক, দিনটা যেভাবেই আসুক, যে সমস্যার সামনে আসুক কিংবা যে সম্ভাবনা সামনে আসুক, সেটাকে আমি মোকাবেলা করতে পারি কিনা, এইটা করার জন্য আমার যে মানসিক প্রস্তুতি, সেটাও তো একটা এক ধরনের প্ল্যান। আমার ধারণা, আমি আপনাকে আগে বলেছিলাম, উনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, তো সেই প্ল্যানের তো অনেকগুলো বাস্তবায়ন দেখতে পাচ্ছেন। যে কোনো একটা সরকার ক্ষমতায় যাওয়ার 1-2 মাসের মধ্যে কিংবা 2.5 মাসের মধ্যে উনি যেই সমস্ত কথাগুলো মানুষের সামনে বলেছিলেন, সেই কাজগুলো কিন্তু উনি বাস্তবায়ন করছেন, নির্বাচন অঙ্গীকারের কথা বলছেন। সেগুলো করছেন। তারপরে যুদ্ধ যখন শুরু হলো, আমাদের ডিজেলের কথা বলছেন, তেলের কথা বলছেন, যে প্রবলেমগুলো আছে, এগুলি কিন্তু আমরা খুব সুন্দরভাবে উনি কিন্তু সামাল দিচ্ছেন। মানুষকে আমরা কি বলে, আগে আমরা দেখেছি যে, আমি নিজেও একসময় সাংবাদিকতা করতাম, আমি নিজেও দেখেছি, বরং আমাদের এখানে নিউজটা এভাবে হতো যে সারা বিশ্বে দাম কমলেও বাংলাদেশে বেড়েছে। কিন্তু এবারই প্রথম আমরা দেখলাম যুদ্ধ আমাদের না, কিন্তু যুদ্ধ লাগার পরে আমাদের এখানে কিন্তু তেলের দাম বাড়েনি, ডিজেলের দাম বাড়েনি, কিন্তু অন্য সব দেশে বেড়েছে, সব জায়গায় বেড়েছে। তো এই যে জায়গাটা, এটা হওয়ার কারণটা হচ্ছে যেহেতু উনি মানুষের এই সমস্যার উপলব্ধি করতে পেরেছেন এবং উনি সার্বক্ষণিক সবার সঙ্গে কথাবার্তা বললে আমাদের কী পরিমাণ মজুদ আছে, আমাদের পাইপলাইনে কী পরিমাণ আছে, এগুলো নিয়ে একটা হিসাব নিকাশ করে যেহেতু উনি প্ল্যানটা সাজিয়েছেন, যার কারণে আমরা আশা করছি যে আমাদেরকে যেই পরিমাণ সমস্যার মুখোমুখি হওয়ার কথা ছিল অতটা হতে হয়নি ইনশাআল্লাহ, আশা করি, বা সেটা খানিকটা নিয়ন্ত্রণে রাখা গেছে। জি, আমাদের কাছে একটু মনে হয় যে ধরেন আমাদের দেশের বাস্তবতায়
প্রধানমন্ত্রী সব, যদি অনেক মন্ত্রী থাকেন, ধরেন ফরিদপুরের ওই বাসটা যেদিন ইয়েতে পড়ে গেল, নদীতে ডুবে গেল, সেদিন ডিসি সাহেবের সঙ্গে প্রধানমন্ত্রীকে কথা বলতে হয়েছে। আবার আমরা সড়ক মন্ত্রী এই অনুষ্ঠানে এসে বলেছেন যে ঈদযাত্রার সময় কন্টিনিউয়াসলি হি ওয়াজ ইন টাচ উইথ হিজ মিনিস্টার। ফলে আমরা কি অনেক বেশি প্রধানমন্ত্রী নির্ভর যেটা ছিলাম, আগেও আমরা দেখতাম এরকম হতো, সেটা হচ্ছে মানে উনি যে স্পিরিটে কাজ করেন, তার টিম বিশেষ করে ক্যাবিনেট একই স্পিরিটে কি কাজ করতে পারছেন? দেখেন, এটা তো আপেক্ষিক। তবে আমি এটা বলবো যে নাকি এটা আর একটু সময় লাগবে? না, সময় লাগবে না। আমার কাছে মনে হচ্ছে যে উনি যে সকল কাজে যে গতি আনতে চাইছেন এবং সকল কাজগুলি স্মুথলি করতে চাইছেন, এটার প্রমাণ হচ্ছে, আপনারা জানেন যে আমরা প্রধানমন্ত্রী অফিস বলতে বুঝি তেজগাঁতে। তো আমি এই পর্যন্ত মনে হয় 3 থেকে 4 দিন উনি ওখানে বসেছেন, 4-5 দিন, এখন 1 সপ্তাহ হয়নি, কিন্তু উনি প্রায় প্রত্যেক দিনই বসছেন এখন সচিবালয়ে। হ্যাঁ, সচিবালয়ে বসছেন। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে উনি ওখানে বসছেন যাতে করে ওনাকে রেগুলার মন্ত্রীদের সঙ্গে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে হয়, উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করতে হয়, যে ধরনের প্ল্যানগুলো আছে এগুলি বাস্তবায়ন করার জন্য কি করতে হয়, তাদেরকে অ্যাক্টিভও রাখতে হয়। এখন উনি ওখানে যাওয়ার কারণে হয় কি, যে আপনার ওই অফিস থেকে প্রধানমন্ত্রী অফিসে অন্যান্য কর্মকর্তারা রেগুলার মিটিংয়ের জন্য আসা যাওয়া করতে গেলে যে ট্রাফিক ব্যবস্থাপনায়ও প্রেশার পড়তো। এখন কিন্তু সেই জায়গাটার সমস্যা নেই। তারপরে হয়তো অনেক সময় টাইম কিল হতো, এখন ওই বিষয়গুলি খুব স্মুথ হয়ে গেছে। এর মানেটা হচ্ছে যে উনি নিজেও সক্রিয় এবং সঙ্গে সঙ্গে সবগুলো মন্ত্রণালয়ে যারা আছেন তারাও সক্রিয়। প্রধানমন্ত্রী যে ফোন করেছেন, এটা এই জন্য না যে ওনার নির্দেশ ছাড়া আর কিছু হচ্ছে না, এটা না, সবাই কাজ করছেন, বরং ওনার ফোনটা ছিল ওনার দায়িত্বের জায়গা থেকে উনি ফোন করেছেন, যেহেতু এটা একটা মানবিক কাণ্ড, একটা মানবিক বিষয়। তো উনি ওনার মতো করে কথা বলেছেন। কিন্তু তার আগে সব মন্ত্রীরা কিন্তু ওখানে গিয়েছেন, ওখানে কথাবার্তা বলেছেন, ওখানে যা যা করা দরকার করেছেন। সম্প্রতি সময় দেখলাম যে উনি মানে 9টা বা একদম অফিস আওয়ার বলতে যেটা বোঝায়, উনি 17-18 বছর তো ব্রিটেনে ছিলেন, ফলে এটা হয়তো একটা অভ্যাসও পরিণত হয়েছে। এবং একদিন উনি হঠাৎ করে বিভিন্ন মন্ত্রণালয়ে হাঁটতে বের হলেন। আমার যতদূর মনে পড়ে 6টা মন্ত্রণালয়ে গিয়েছিলেন, একটা মন্ত্রণালয় ছাড়া কোথাও মন্ত্রী সচিবদেরকে পাননি। তারা হয়তো অন্য কাজেও, নির্ধারিত কাজেও থাকতে পারে, কিন্তু সেটা একটা সিগন্যালও ছিল কিনা মন্ত্রী সচিব সরকারের অন্যান্য কর্মকর্তাদের জন্য টু বি অফিস ইন টাইম? অবশ্যই এটা তো শুরু থেকে যদি আমরা দেখি, উনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন যে কাজটি করেন, ওই কাজটি কিন্তু উনি আগে থেকে বাস্তবায়ন করেন নিজের জীবনে, নিজের ওনার প্রতিদিনের যে কর্মকাণ্ডে, ওখানে ওই কাজটা উনি বাস্তবায়ন করেন। উনি আগে দৃষ্টান্ত স্থাপন করে তারপরে ওটা উপস্থাপন করেন। যেমন আপনি দেখবেন যে উনি যেদিন সকালবেলা সারপ্রাইজ ভিজিটে গেলেন বিভিন্ন মন্ত্রণালয়গুলোতে, তার আগে কিন্তু উনি দীর্ঘদিন নিজের মতো করে এসছেন, 9টা কিংবা 9টা 5-এর মধ্যে উনি চলে এসছেন। এসে উনি সবাই জানে যে উনি একদম অফিসে অন টাইম থাকেন। এরপরে উনি একদিন ভিজিট করতে গিয়েছেন। এই ধরনের সারপ্রাইজ ভিজিট তো এক ধরনের বার্তা দেয়, এটা যে আমরা আসলেই দেখবেন সকালের দিকে যদি কাজগুলো আমরা করি, আপনি যদি সায়েন্টিফিক্যালি চিন্তা করেন, দেখবেন যে সায়েন্টিফিক্যালি চিন্তা করলেও দেখবেন যে আপনি সকালের কাজগুলো কিন্তু খুব বেশি নির্ভুল হয়, স্মুথ হয় এবং খুব অনেকগুলি গুরুত্বপূর্ণ কাজ প্রথম দিনের প্রথমার্ধে করে ফেলা সম্ভব। আমার ধারণা উনি এই কাজটা করতে হয়েছেন, এটা একটা দিক। আরেকটা দিক আছে, আপনি দেখবেন আপনি যদি সন্ধ্যায় কাজ করেন, রাতে কাজ করেন, উনি যে কথাটা বলেছেন কৃচ্ছতা সাধনের কথা, অপচয় রোধ করার কথা, তো কৃচ্ছতা সাধন এবং অপচয় রোধ এটা করতে গেলেও কিন্তু যদি আমরা দিনের বেলায় অনেকগুলো কাজ করে ফেলি, তাহলে আমাদের এই যে ইলেকট্রিসিটির উপরে এনার্জি সেভ হয়। সো অনেকগুলো আসপেক্ট আছে। সালিহ শিবলি, আপনি তো আগেও সরকারের সঙ্গে ছিলেন আর একটা অন্য ভূমিকায়, এবার আরো বড় দায়িত্বে। আপনি মানে এবারের দায়িত্বটা উপভোগ করছেন নাকি আগের চেয়ে বেশি চাপ মনে হচ্ছে এবার? না, আসলে বিষয়টা চাপের না কিংবা উপভোগ করার বিষয় না, বিষয়টা হচ্ছে দায়িত্বের বিষয়টা। প্রত্যেকটা কাজের সঙ্গে প্রত্যেকটা কাজ তো একটা দায়িত্বের বিষয়। তো দায়িত্বটা আসলে আমি কোন সেক্টরে কীভাবে পালন করছি, এটাই আর কি। আগেরটা এক ধরনের বিষয় ছিল, এটা আরেকটা বিষয়। আর আগেরটা যেই দায়িত্বটা ছিল, সেটা তো অবশ্যই একটা ডিপ্লোম্যাটিক কাজকর্ম ছিল। আর
ভিন্নভাবে এখন আপনাদের সঙ্গে কাজ করছি, মিডিয়ার সঙ্গে কাজ করতে হচ্ছে, গণমাধ্যমের সঙ্গে কাজ করতে হচ্ছে, দলের সঙ্গে দেশের, দলের সঙ্গে গণমাধ্যমের আমরা কিভাবে একে অপরের পরিপূরক হয়ে কাজগুলি এগিয়ে নিতে পারি, এই কাজটা তো মূলত আমরা করছি। জি, 5 আগস্ট গণ অভ্যুত্থান তো একটা বড় ঘটনা এবং তারপরে একটি সরকার ক্ষমতায় এসেছিল, অন্তর্বর্তী সরকার। ফলে সেই সরকার অল্প সময়ের সরকার, অনির্বাচিত সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার বলেই সেই সরকার কি করে, কবে নির্বাচন দেয়, কবে কি করে, সবকিছু সাধারণ মানুষের আগ্রহ বেশি ছিল। সেই সরকারের যিনি প্রেস সচিব ছিলেন তিনিও আমাদেরই সহযোদ্ধা, উনিও সাংবাদিক, ভালো সাংবাদিক, প্রতিষ্ঠিত সাংবাদিক, শফিক ভাইয়ের কথা বলছি। ফলে ওই প্রেস সচিব অনেক বেশি ভিজিবল ছিলেন, এটা হচ্ছে পাবলিক পারসেপশন, এবং ঘটনাটা সত্যি। প্রায় সব ইস্যুতে তিনি শুধু ব্রিফই করতেন না, তিনি নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতেন, বলতেন। মানে আমরা আগের রাজনৈতিক সরকারগুলোর সময়, বিএনপি বা আওয়ামী লীগের সময় প্রেস সচিবরা যে এরকম ভিজিবল বা পাবলিক ফিগার হয়ে ওঠেন সেটা দেখি নাই। সেটা ইতিবাচক নেতিবাচক দুই ধরনের দিকে আছে। ধরেন শফিক ভাইকে অনেক মানুষ যেরকম দেখে, অনেক অপছন্দও করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গালিগালাজও করে। আপনি কি একটু কৌশলগত কারণে কম ভিজিবল হতে চান, নাকি এটা সরকারের নির্দেশনা, নাকি এটা আপনার নিজস্ব স্টাইল, নাকি আপনি একটু ইন্ট্রোভার্ট? দেখেন, একটা বিষয় কি, মানুষ কে কীভাবে মূল্যায়ন করছে সেটা তো ভিন্ন বিষয়। তবে আমার কাছে মনে হচ্ছে যে আগের সরকারটার যে চরিত্র বা ধরন, হ্যাঁ, আগের সরকারটার যে ধরন, সেটার সঙ্গে তো এই সরকারের চরিত্র ধরনটা আলাদা। আগে সরকারের কাছ থেকে মানুষ যেটা যেভাবে আশা করতো, এই সরকারের কাছ থেকে মানুষের আশা পাওয়া এগুলো তো ভিন্ন। ধরা যাক, এই বর্তমান সরকার তো জনগণের ভোটে, জনগণের সরাসরি ভোটে, জনগণের নির্বাচিত একটা সরকার, এবং এই সরকারটা হচ্ছে জবাবদিহিতামূলক সরকার। সো এই জবাবদিহিতার জায়গাটা কীভাবে এনশিওর করা হবে? আগে সরকারে যখন যিনি ছিলেন, উনি অবশ্যই ওনার সরকারের যে দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করেছেন। কারণ আমার তো মনে হয় আগে সরকার যে মূল কাজটা আমরা যেটা বুঝি, যে একটা নির্বাচন দেয়া, এবং ওই নির্বাচন দেওয়ার ওই সময়কালটার মধ্যে যে সমস্ত রাষ্ট্রের যে সমস্ত দৈনন্দিন কাজগুলো, রুটিন ওয়ার্কগুলো হওয়ার কথা, সেগুলো হয়েছে। আগে সরকারের কাছ থেকে কিন্তু মানুষের এটা আশা নাই, এটা খুব একটা কেউ বেশি আশা করেনি যে এখান থেকে এখানে রাস্তাটা হয়েছে কিনা, এটা হয়েছে কিনা, ওটা হয়েছে কিনা, স্কুলটা পাকা হলো কিনা, হ্যাঁ, মসজিদটা ঠিকঠাক হলো কিনা, এগুলো আশা করতো না মানুষ। বরং মানুষ তখন আশা করেছে যে তখনকার অন্তর্বর্তীকালীন সরকার কবে ইলেকশন দেবে, নির্বাচনটা কবে হবে, আমি ভোটার হতে পেরেছি কিনা, এই সংক্রান্ত বিষয়গুলো। তাহলে সেখানে তার পক্ষ থেকে কে জানাবে? অবশ্যই প্রেস সেক্রেটারি উনি জানিয়েছেন, সেদিক থেকে উনি ওনার দায়িত্বটা। কিন্তু আমি তো মনে করি আমরা যেই জবাবদিহিতামূলক সরকারের কথা বলছি, আমাদের একটু কৌশলগত দিকও আছে। আমরা তো মনে করি আমাদের যে 200-র উপরে এমপি আছেন, যারা এলাকাতে মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছেন, মানুষ তাদেরকে নির্বাচিত করেছে, ওই এলাকার মানুষের, জনগণের কাছ থেকে জনগণের জানার বোঝার আছে যে তার নির্বাচিত এমপি তার সমস্ত দায়িত্ব পালন করেছে কিনা, জনগণ তাকে জিজ্ঞেস করুক। আমরা মনে করি এই জবাবদিহিতা নিশ্চিত করতে গেলে প্রতিটি স্তরে স্তরে জনগণ যদি তার নির্বাচিত প্রতিনিধিকে জানতে পারে, বুঝতে পারে, তাহলে এখানে এক ধরনের জবাবদিহিতা নিশ্চিত হয়। আর যদি সমস্ত কথা যদি আমি উপর থেকে এক জায়গা থেকে বলে ফেলি কোথাও কোনো কিছু হলে, তাহলে আমার কাছে মনে হয় বোঝাপড়ার জায়গাটা, জনগণের সঙ্গে বোঝাপড়ার জায়গাটা খুব ভালো থাকে না। তার মানে আমি ইম্পোজ করছি, আমি বললাম, কিন্তু জনগণ বুঝলো কি না। আমরা তো বরং এই জায়গাতে যদি আমরা আরও কয়েকটা কাজ করি, আমি বলি আপনাকে, আমাদের জেলা তথ্য কর্মকর্তা আছে, এই জেলা তথ্য কর্মকর্তার কাজটা কি? তার একটা কাজ তো ওই জেলার তথ্যগুলোকে ডিসেমিনেট করা। তা আমরা কি সেটা পাচ্ছি? আপনি সাংবাদিক হিসেবে কি পাচ্ছেন? এই জেলা তথ্য কর্মকর্তার কাজ তো অনলি এটা না, শুধুমাত্র এটা না যে আজ পবিত্র রবিউল আউয়ালে চা দেখা গেছে, ওই এলাকার যা যা ঘটনা ঘটছে সেগুলো তো ইচ্ছা করলে করতে পারেন উনি। তাহলে তাদেরকে এম্পাওয়ার্ড করতে পারি আমরা। একটা গণতান্ত্রিক সরকারের পক্ষে এটা করা সম্ভব। তাহলে ওই এলাকার শুধুমাত্র জেলা তথ্য কর্মকর্তা, ওই এলাকার মানুষগুলোও তার সঠিক তথ্য পাবেন। আচ্ছা, সেখান থেকে আপনি আসেন ঢাকার দিকে, প্রত্যেকটা মন্ত্রণালয়ের মন্ত্রীরা কাজ করছেন, তারা তাদের কথাগুলি বলছেন, যেটি আগে সরকার ছিল না। তাহলে যদি এক জায়গায় কথা বলে, তাহলে ওই মন্ত্রীরা কি কাজ করছেন? মন্ত্রীরা কথা বলবেন না? তাদের কাছ থেকে তো জনগণের জানার আছে যে আমার ঠিকঠাক মতো সড়ক চললো কিনা, আমার ত্রাণ মন্ত্রণালয় হচ্ছে কিনা, আমার ডিপ্লোমেসি ঠিকমতো চলছে কিনা। প্রত্যেকটা জায়গায় যার যার এরিয়াতে যার যার কাজগুলো তারা বলবেন, সেই জায়গাটা হচ্ছে আপনার
সুতরাং এইভাবে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে আমরা কোন কাজটা করতে চাই, যেই কাজটা যেহেতু রেগুলার প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হওয়ার মানে সহজ সম্ভব না, সুযোগও পান না, হ্যাঁ সুযোগও পান না, সম্ভাবনা, সেই জায়গা থেকে যদি এমন কিছু হয় যেগুলো আমাদেরকে প্রেসকে জানানো দরকার, আমরা সেটা জানাবো। কিন্তু শিব ভাই, আমি আপনার সাথে প্রায় অনেকটা একমত, কিন্তু একটা জায়গায় আপনি খেয়াল করবেন কিনা, ধরেন এই জ্বালানি সংকট, যে সংকটটা আমরা বিশ্বব্যাপী ভুগছি, সেই সংকট নিয়ে আমাদের সরকারের প্রায় সবাই কথা বলছে। ধরেন সব মন্ত্রণালয়ের মন্ত্রীরা কথা বলছে, সংসদের হুইপ কথা বলছে, এবং অনেক জায়গা থেকে কথা আসার ফলে যেটা হয় যে অনেক সময় সরকারের একটা অভিন্ন স্ট্যান্ডের বদলে মানুষ কনফিউজড হওয়ারও চান্স থাকে কিনা। এখন যেহেতু মন্ত্রী বলছেন, ধরেন সড়ক মন্ত্রী যদি বলেন, জ্বালানি মন্ত্রী যদি বলেন, সংসদে যদি চিফ হুইপ বলেন, এলাকায় গিয়ে আর অর্থমন্ত্রী যদি বলেন, এবং কথার মধ্যে কখনো কখনো একটু ভিন্নতাও পরিলক্ষিত হচ্ছে, এবং সেটা হওয়া খুব বড় অপরাধ না, কিন্তু আমি বলছি অডিয়েন্স বা জনগণ সেখানে বিভ্রান্তির সুযোগ থাকে কিনা। না, আপনি আপনি আপনার আপনার এসেন্সটা আশা করি এই কোশ্চেনটা যেভাবে ফ্রেম করেছেন আপনি, এটা খুব ভালো। বাট আমি একটা কথা বলি, এই যে সবাই কথাগুলো বলেছেন, তাতে কারো কথায় কি আপনার প্যানিক তৈরি করার মতো কোনো সিচুয়েশন হয়নি। প্রত্যেকেই বলেছেন জিএস, ডিজেল এবং তেলের দাম এই যা বাড়ার কথা আন্তর্জাতিক মার্কেটে বাড়লেও আমাদেরটা বাড়েনি, এই কথা বলেছেন সবাই বলেছেন যে প্যানিক হওয়ার মতো কারণ ঘটেনি। সবাই বলেছেন যে আমরা যদি একটু অপচয় রোধ করি তাহলে আমাদের জন্য ভালো হবে। আমার ধারণা প্রত্যেকেই যেহেতু বিষয়টা নিয়ে কনসার্ন ছিলেন, প্রত্যেকেই জনপ্রতিনিধি, যার এলাকায় নিয়ে গিয়ে কথা বলেছেন। কারণ আমি যখন আমার এলাকায় যাব, আপনি যখন আপনার এলাকায় যাবেন, যিনি মন্ত্রী তার এলাকায় যাবেন, এমপি তার এলাকায় যাবেন, তারা তো কথা বলতে চাইবেন, নাকি তারা বলবে না আমাদের ঢাকা থেকে একজন কথা বলবে, আমরা বলবো না, সালি শিবলি কথা বলবেন, শুধু একজনই কথা বলবে আর কেউ বলবে না, এমন তো না বিষয়টা। উনি ওনার জনগণের কাছে কথাটা বলবেন, সেটা আপনার কাছে যখন আসে তখন হয়তো আপনি চিন্তা করবেন যে এই বিভ্রান্তিমূলক হয় কিনা। বাট আমি এই ইস্যুতে দেখলাম, আমি এই ইস্যুতে দেখেছি আমাদের কোনো মন্ত্রী কিন্তু এমন কোনো কথা বলে নাই যেটা নিয়ে বিভ্রান্তি হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে ভাই, ধরেন সরকার বলছে তেলের মজুদ নিয়ে সংকট নাই, আমিও জ্বালানি কাবার করি, ফলে আমি জানি তেলের মজুদ নিয়ে সংকট নাই, বিশেষ করে পেট্রোল আর অক্টেনে। কিন্তু আপনিও এই শহরে এখনো ঘোরেন, পেট্রোল পাম্পে একটা দীর্ঘ লাইন, ফলে একটা মজুদ করা হচ্ছে কেউ, ফলে সেটা উদ্ধারও করছে সরকার। ফলে সেই জায়গাটা বা ক্রাইসিস ম্যানেজমেন্টে কি সরকার বা প্রশাসন খানিকটা ব্যর্থতার পরিচয় দিল? আপনি যদি এটা বলেন, আপনি নিজেই কিন্তু বললেন যে সংকট নেই, আপনি জানেন না, আপনি নিজে বিশ্বাস করেন হয়তো সংকট নেই। আমি ম্যানেজমেন্টের কথা বলছি। হ্যাঁ, ম্যানেজমেন্ট, কিন্তু দীর্ঘ লাইন দেখেন, দুইভাবে জবাব দিই। দীর্ঘ লাইন কিন্তু এটা আমাদের দেশে না। আপনি কোভিডের আগে দেখেন ইউরোপের মতো দেশে, সেখানেও হঠাৎ করে দুই একটা গুজবে একদম বড় বড় সুপার স্টোরগুলি কিন্তু উইদিন অ্যান আওয়ার খালি হয়ে যায়। তো আমাদের এখানে যে দীর্ঘ লাইনটা কি জন্য? অনেকে তো এই কথা বলছে যে না পাচার হয়ে যাচ্ছে কিনা। এগুলি যে কোথাও হচ্ছে না এমন না। প্রথম কথা হচ্ছে যে ব্যবস্থাপনা যে ত্রুটির কথা বলবেন, আপনি নিজেও বললেন যে না কোথাও আবার যারা মজুত করছে এগুলো উদ্ধার করা হচ্ছে। তো তার মানে যখন মজুত করছে কেউ, এটা একটা সমস্যা। আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য গভর্নমেন্টের আবার বাহিনী আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা উদ্ধার করছে। তার মানে তো গভর্নমেন্ট ঠিকই আছে, গভর্নমেন্ট ইন অ্যাকশন, সমস্যা নেই তো। জি সালি শিবলি, আমরা একটা বিরতি নিয়ে আরো অনেক প্রশ্ন আছে। দর্শক, আমরা কথা বলছি প্রধানমন্ত্রী প্রেস সচিবের সঙ্গে, একটা বিরতির পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, আরেকবার স্বাগত। সালি শিবলির সঙ্গে কথা বলছি আমরা, যিনি প্রধানমন্ত্রীর প্রেস সচিব। সালি শিবলি, একটা প্রচলিত ধারণা হচ্ছে যে প্রেস সেক্রেটারির প্রধান কাজ হচ্ছে সরকারকে ডিফেন্ড করা, ফলে এটাই কি আসলে প্রেস উইংয়ের কাজ? মানে আপনারাও কি সেই নীতিই ফলো করবেন? না, যেই জায়গাটাতে ডিপেন্ড করার দরকার হয় সেটা তো করতে হবে। আর যেই জায়গাটাতে যদি মনে করি যে আমাদের কোথাও কোনো দুর্বলতা থেকে থাকে, আমরা যদি মনে করি যে আমাদের এখানে দুর্বলতা আছে, সেই দুর্বলতা কাটিয়ে আমরা কীভাবে সঠিকভাবে এগোতে পারি সেটা করব। ডিপেন্ড তো অবশ্যই করতে হবে। যদি কোনো একটা জিনিস যদি আমরা ঠিকঠাক মতো করি, কিন্তু যদি আমরা সঠিক তথ্যটা দেওয়া, হ্যাঁ আমরা অবশ্যই এটা আমাদের তো কাজের, মানে এটা তো আমাদের কাজের মধ্যেই পড়ে, অবশ্যই আমরা ডিপেন্ড করব। কিন্তু যদি আবার কেউ আমাদের সঠিক সমালোচনা করে, সেখানে যদি নিজেদেরকে শুধরানোর প্রয়োজন হয়, সেটাও আমরা করব। জি শিল্পী, আরেকটা জিনিস আপনিও নিশ্চয়ই একমত হবেন যে মানে প্রেস উইং, প্রধানমন্ত্রী প্রেস উইং বিশেষ করে, বা প্রেস সেক্রেটারিকে নিয়ে গণমাধ্যমগুলো এক ধরনের তটস্থ থাকে, এক ধরনের ভয় পায় ঐতিহাসিকভাবে, পুরোনো ধারার কথা বলছি। ফলে এটা করা যাবে না, এই নিউজটা কেন দিলেন, এরকম নানা নির্দেশনাও আসে।
এখন যে বাস্তবতায় বিএনপি এবার ক্ষমতায় আসলো জনগণের ভোটে, সেই বাস্তবতাটা অন্য সব নির্বাচনের চেয়ে একটু ভিন্ন। ফলে সেই সংস্কৃতি থেকে কি আমরা বের হব এবার? অবশ্যই আমরা বের হব কি, আমরা তো বের হয়ে আছি, আমরা তো বের হয়ে আছি। আমার কাছে আপনার কাছে কেন মনে হলো যে যদি আপনি বিএনপি ট্র্যাক রেকর্ড দেখেন, হ্যাঁ। বিএনপির জন্ম থেকে আজ পর্যন্ত কোন সরকারের আমলে কোন সময় যে সাংবাদিকতার কারণে কিংবা বিএনপির বিরুদ্ধে লেখার কারণে, বিএনপি সরকারের বিরুদ্ধে লেখার কারণে একজন সাংবাদিকের বিরুদ্ধে অন্যায় হয়েছে, অনিয়ম হয়েছে, অনাচার হয়েছে, অবিচার হয়েছে, একটাও নাই। বরং বিএনপি হচ্ছে মিডিয়াতে যে অপপ্রচার হয়, প্রোপাগান্ডা হয়, তার শিকার বিএনপির সবচেয়ে বড় শিকার হচ্ছে বিএনপি, এবং সবচেয়ে বড় শিকার হচ্ছে আজকের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আপনার মনে আছে কিনা, প্রধানমন্ত্রী তার একটা আমাদের বক্তব্য দেশের গণমাধ্যমে প্রচার করা যাবে না, হাইকোর্টের নির্দেশ। হ্যাঁ, এটা 2015 সাল থেকে আরম্ভ করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত ছিল। 2005 আগস্টে সম্ভবত আপনারাই সবার আগে ওনার বক্তব্যটা প্রচার করেছিলেন, 10 বছর পরে। এরপরে 22 আগস্ট আমাদের কোর্ট থেকে বলছে যে ঠিক আছে, আমরা এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম। তাহলে কি কারণে এটা হয়? পৃথিবীর ইতিহাসে কোথাও আছে যে একজন পলিটিশিয়ানসের, একজন রাজনীতিবিদের বক্তব্য দেশের গণমাধ্যমে প্রচার করতে দেওয়া হবে না? তো সুতরাং আমরা যেহেতু এই সমস্ত বাস্তবতার মধ্যে এসেছি, এর আগে যখন দেশের সমস্ত গণমাধ্যমের প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়েছিল, সমস্ত পত্রপত্রিকার চারটা ছাড়া সবগুলি পত্রপত্রিকা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, সেটা বিএনপি, কিন্তু বিএনপি এসে আবার ইন্ট্রোডিউস করেছে 74-এর পরে। সুতরাং সেই থেকে আজ পর্যন্ত যেহেতু বিএনপির ট্র্যাক রেকর্ডটা হচ্ছে বিএনপি সবসময় মানুষের অধিকারের পক্ষে। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা তারেক রহমান গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন এবং সেটি প্র্যাকটিস করতে দিবেন। অবশ্যই করতে দেবেন, দিচ্ছেন, অবশ্যই দেবেন। জি। আরেকটা খুব বড় প্রশ্ন হচ্ছে যে আমরা সরকার প্রধানের সংবাদ সম্মেলন আগে দেখেছি, ধরেন আমাদের যে জেনারেশন একটা দলই দীর্ঘদিন ক্ষমতায় ছিল, ফলে সেই সংবাদ সম্মেলনে আমরা প্রশ্ন আসলে কম দেখতাম, প্রশংসা বেশি দেখতাম। কেউ কেউ এরকম মিমো করতো, প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি। নতুন সরকার প্রধান খুব বেশি সংবাদ সম্মেলন এখনো করেননি সরকার প্রধান হওয়ার পরে, এবং প্রশ্ন যারা করতেন সেখানে রিপোর্টাররা প্রশ্ন করার সুযোগ পেতেন না। ফলে সম্পাদক, মালিক তারা যেতেন যাদের হয়তো নিজস্ব কিছু স্বার্থও থাকতো। ফলে সেই কালচারটার কি হবে, পরিবর্তন করবেন? এবং প্রধানমন্ত্রীকে যে কোনো প্রশ্ন করা যাবে? কেন করা যাবে না? অবশ্যই করা যাবে। আমার তো মনে হয় সামনের দিনগুলোতে আপনারা সেটা দেখবেন। উনি অবশ্য 25 ডিসেম্বর লন্ডন থেকে ফিরে বাংলাদেশে এসে দু তিন দফা কিন্তু সাংবাদিকদের সঙ্গে, হ্যাঁ না প্রধানমন্ত্রী না, উনি তখন বিএনপি চেয়ারম্যান হিসেবে কয়েক দফা উনি বসছেন, কথা বলেছেন। প্রধানমন্ত্রী হওয়ার পরে এখন পর্যন্ত হয়নি। আমার ধারণা যখনই হবে আপনারা দেখবেন যে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন। আমার মনে হয় যে এখানে বাধা থাকার তো কোনো কারণ নাই, কারণ উনি নিজেও দেখবেন অত্যন্ত বিনয়ী মানুষ। উনি অত্যন্ত বিনয়ী, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দৃঢ়চেতা। উনি যেটা মনে করেন যে রাষ্ট্রের জন্য ভালো, সরকারের জন্য ভালো, সেখানে উনি কিন্তু কোনো আপোষ করেন না। তো আপনি যদি ওনাকে রাষ্ট্র সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, সরকার সম্পর্কে যে কোনো প্রশ্ন অবশ্যই আপনারা করতে পারবেন। জি, এটা নিয়ে বাধা হবে না কোনো, আশা করি। আমরা নির্বাচনের পর শিবলি ভাই দেখছি সরকারের সমালোচনা, প্রধানমন্ত্রী বা এমপি মন্ত্রীদের নিয়ে কার্টুন বা বিভিন্ন পোস্ট করায় কারো কারো নামে মামলা হয়েছে, কেউ কেউ গ্রেপ্তার বা আটকও হয়েছেন। এটা কেন হচ্ছে? আমরা কিন্তু তারেক রহমানকে দেখেছি তিনি তার নিজেকে নিয়ে করা কার্টুন তার ফেসবুক পেজে শেয়ার দিয়েছেন। ফলে উনি যখন সরকার প্রধান তখন এই ঘটনাগুলো মানে অনেক ধরনের প্রশ্নের বা সন্দেহের জন্ম দেয় কিনা? বা আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা আমি জবাবটা এভাবে দিতে চাই। আপনারা দেখেছেন যে উনি ওনার বিরুদ্ধে একবার একটা কার্টুন শেয়ার দিয়েছিলেন, এঁকেছিলেন, উনি নিজের ফেসবুক পেজে শেয়ার দিয়েছেন। তো এই যে শেয়ার দিয়েছেন, আমরা এখান থেকে কি জানলাম, বার্তাটা কি, মেসেজটা কি? বার্তাটা তো সেটা ছিল যে উনি ওনার নিজের বিরুদ্ধে যে সমালোচনা সেটা উনি অ্যাকসেপ্ট করতে রাজি আছেন। এখন কথা হচ্ছে কোনটা সমালোচনা, কোনটা আলোচনা? একটা কার্টুন দিয়ে একজন রাজনীতিবিদ বলেন কিংবা জনপ্রিয় চরিত্রের কথা বলেন, এই ধরনের কার্টুন দিয়ে কিন্তু প্রতিবাদ করা যায়, এটা সারা বিশ্ব স্বীকৃত।
কিন্তু যেই কথাটা বলেন, আমি একটা উদাহরণ দিই। সম্প্রতি ময়মনসিংহে একটা ঘটনা ঘটেছে। জি। আমি কথা বলেছিলাম হওয়ার পরে যে ময়মনসিংহে এক ভদ্রলোক, এক লোক ওই মাননীয় প্রধানমন্ত্রীর একটা কোনো একটা ছবিকে নিয়ে শেয়ার দিয়েছেন, তারপর তাকে অ্যারেস্ট করা হচ্ছে। আমি খোঁজখবর দিলাম যে একটা ছবিতে শেয়ার করার কারণে হচ্ছে। আপনারা কি জানেন যে আসলে ঘটনাটা কি? আপনি কি জানেন নাকি? আপনি কি জানেন যে শেয়ার দিয়েছিল কি ছবি? আপনার কি জানা আছে? ছবিটা আমি দেখি নাই, কারণ তখন বোধহয় ইয়ে হয়ে গেছে। শুনেছেন কিনা? জি, শুনেছি। হ্যাঁ, তো যেটা শুনেছেন সেটা তো আমার মুখেও বলতে চাই না, কারণ আমি যদি এখন এটার কথাটা সঙ্গে বলি, অন্য আর একটা চরিত্র হ্যাঁ জড়িত। হ্যাঁ, এটার সঙ্গে আরো একটা চরিত্র জড়িত। তাহলে বরং আমি আপনাদেরকে বলি আজকে যে আপনি একজন সাংবাদিক, এমন অসংখ্য সাংবাদিক, অনেক সাংবাদিকরা আছেন। মত প্রকাশের স্বাধীনতা এটা নিশ্চিত করার আগে আমি যদি বলি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আরেকটা চরিত্র ছিল, দুইজনের যেই ছবিটা শেয়ার দেয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা বলছি, পাশে যাওয়ার কথা আছে, সে কি আসলেই এখানে এই আসলেই কি চরিত্রের সঙ্গে এই ছবিটা তার সঙ্গে যায় কিনা, রিলেটেড কিনা, এক। দুই নম্বরে তার যে অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তার অধিকার আমরা রক্ষা করেছি কিনা, বা সামাজিক মর্যাদা। হ্যাঁ, কে সে, তার সামাজিক মর্যাদা কি, কিংবা কে সে, তার অধিকার ক্ষুণ্ণের কথাটা আমরা বলছি না কেন? তার কি কোনো স্বাধীনতা নাই? তাহলে এখন আমরা এই কথা বলি যে মত প্রকাশের স্বাধীনতা কিন্তু সীমাহীন না। তাহলে সীমাটা কতটুকু? সেই সীমাটা নির্ধারণ করবে কে? সেই সীমাটা নির্ধারণ করার জন্য যদি আপনি তর্ক করি, বিতর্ক করি, তাহলে আপনি বলবেন মত প্রকাশের স্বাধীনতার কথা বলবেন, আমি আপনাকে বলবো যখন আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবো না, এটা যেহেতু নির্ধারিত, এটা যেমন সীমাহীন নাই আবার সীমা নির্ধারিত না, সেক্ষেত্রে তখনই আসে যে এই সীমা নির্ধারণ করার জন্য আছে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, আছে বিচার বিভাগ। তো আমার কাছে মনে হয় যে এই ঘটনাগুলোকে শুধুমাত্র একজন শেয়ার দিয়েছে, আমরা অ্যারেস্ট করেছি, অতএব আমার মত প্রকাশের স্বাধীনতা চলে গেল, এই বিতর্কে এভাবে না গিয়ে যদি আমরা মনে করি যে কারো মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হচ্ছে, সেক্ষেত্রে সবার জন্যই ওই বিচার বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা আছে। এই দুইটা জিনিস যদি আমরা ঠিকঠাক মতো রাখতে পারি, তাহলে আমার ধারণা মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আর বিতর্কটা থাকবে না। শিলু ভাই, আরেকটা জিনিস আপনিও নিশ্চয়ই একমত হবেন, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। আমাদের সরকার প্রধানরা আগেও, নতুন সরকার প্রধান কি করবেন সেটা এখন আমরা দেখি নাই, তারা বিদেশি গণমাধ্যমকে 1-to-1 ইন্টারভিউ দেন এবং সেটাতে এক ধরনের স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু দেশি গণমাধ্যমকে কোনো একটা কারণে এড়িয়ে চলেন। অথচ এই দেশের মানুষই তো তার প্রত্যক্ষ ভোটার, তার সবচেয়ে বড় স্টেক হোল্ডার। ফলে বর্তমান প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও কি একই নীতি আপনারা অনুসরণ করবেন, নাকি বাংলাদেশি গণমাধ্যমের সাংবাদিক আমরা যারা, প্রতিষ্ঠান আপনারা চুজ করতে পারেন যে সেটা কোন পত্রিকা, কোন টেলিভিশন বা কি প্রায়োরিটি সেটা হতে পারে? প্রশ্ন আমরা জানি সারা দুনিয়ায় হেড অফ দ্য স্টেটদেরকে আগে প্রশ্ন দিতে হয়, সম্ভবত উত্তরও লিখিত হতে হয়, সেটাও কোনো সমস্যা না, কিন্তু সেটা পাবে নাকি? এমনকি আমরা অন্তর্বর্তী সরকার প্রধানকেও দেখেছি, উনি বিদেশে গিয়ে খুব স্বাচ্ছন্দ্যে বিদেশিদেরকে ইন্টারভিউ দিতেন। বাংলাদেশে উনি 3 জন এডিটরকে ইন্টারভিউ দিয়েছিলেন। এর ভিতরে সেই ইন্টারভিউ নিয়ে আসলে নানা সমালোচনা আছে। বর্তমান প্রধানমন্ত্রী কিভাবে দেবেন সেই পলিসিটা তো আমরা এখন নির্ধারণ করতে পারেন, হ্যাঁ, না পারেননি না, অথবা এখনো আমরা এখনো এটা নিয়ে এখনো এইভাবে আমরা পলিসি আপনাকে সরাসরি বলে দেওয়ার মতো আমরা পলিসি নির্ধারণ করিনি। তবে এককভাবে দেয়া কিংবা সবগুলো টেলিভিশনের সামনে দেয়া, কোনোটাতেই মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর কোনো সমস্যা নেই। আপনারা দেখেছেন যে এর আগে বাইরে যখন ছিলেন উনি তখনও দিয়েছেন। আর বাইরের কথা যেগুলো বলেন, বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে যেটা বলেন, ধরেন একটা বড় সংবাদ মাধ্যম আসলো, এখন আপনিও দেশে মনে হয়, আমার মনে হয় এটা আমি খুব অনানুষ্ঠানিকভাবে কথাটা বলি, যদিও সবার সামনে বলছি, কথাটা একান্তে আমার ব্যক্তিগত। অনেক সময় আমাদের দেশে একজনকে দিলে আরেকজন মনে করছে আমাকে দিচ্ছে না, আরেকজন মনে করছে আমরা দিচ্ছে না। আসলে আমরা তো সবাই তো নিজেরাই। এই জন্য হয়তো যারা রাষ্ট্রপ্রধান থাকেন, দায়িত্বে থাকেন, তারা সবার সামনেই একসাথে সবাইকে নিয়ে একসাথে কথা বলতে চান, অনেক সময় সেই পলিসিটা করে। তারপরে অনেক সময় অনেক কিছু বলার থাকে। নিঃসন্দেহে আমরা এককভাবে দেব নাকি একসঙ্গে দেব, এই বিষয়টা নিয়ে আমরা এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছিনি। জি জি, শিব ভাই, আমরা আবারও একটা বিরতি নেই। আপনার কাছে আমার আরও কিছু প্রশ্ন আছে, বিশেষ করে এখন সাংঘাতিক, আপনি একটু আগে ময়মনসিংহ উদাহরণ দিলেন, সাংঘাতিকভাবে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের একটা যুগ।
ফেক ভিডিওর যুগ, এবং নির্বাচনের আগে এটা কি মাত্রায় হতে পারে সেটা বোধ করি দলের কর্মী হিসাবেও আপনি খানিকটা টের পেয়েছেন। এইগুলো আসলে কিভাবে মোকাবেলা করবেন? ন্যারেটিভ তৈরি হয় নানান রকমের। ধরেন 5 আগস্টের পরে এই ন্যারেটিভ কিন্তু আপনার বিরোধী পক্ষ এস্টাবলিশড করেছে যে বিএনপি আর চাঁদাবাজ প্রায় সমার্থক শব্দ। তার বিপরীতে বিএনপির ন্যারেটিভটা কোথায়, বিএনপির সাংস্কৃতিক যুদ্ধটা কোথায় দল হিসেবে, সেই প্রসঙ্গে আমরা কথা বলতে চাই। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টা। আমরা কথা বলছি প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলির সঙ্গে। সালেহ শিবলি, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক ভিডিও, এআই দিয়ে তৈরি নানা ভিডিও, আপনি একটা উদাহরণ দিচ্ছিলেন। এগুলো মোকাবেলায় সুনির্দিষ্ট কোনো কর্মকৌশল, কর্মপরিকল্পনা আপনাদের আছে কিনা, এবং এটা শিকার যে শুধু সরকারি হয় তাই না, ব্যক্তি হয়, গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে আমরা নিজেরাও হই? আপনি যে প্রশ্নটি করেছেন এটার ভুক্তভোগী সবাই আসলে। ইভেন এমন হতে পারে যে যখন কখনো কখনো এই আপনি কিংবা আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে, এই যে আপনার প্রতিষ্ঠানের লোগো দিয়েও কিন্তু প্রচুর চলছে। আপনাদেরকে বলতে হয় যেটা আমরা করছি না। তো এই যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনটা হচ্ছে, এটা সম্পর্কে কিন্তু মানুষ সচেতন, সতর্ক। মানুষ কিন্তু এখন জানে যে ইয়াস, এই তথ্যটা আমি যাচাই বাছাই করে দেখি। আমি আমার ক্ষেত্রে করি। আমি সাধারণত যখন কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু দেখি, এটা আমি প্রথম যেই কাজটা করি, আমি ব্যক্তিগতভাবে যেটা করি, এটা আমি আগে দেখি যে এটা যদি একটা বড় ঘটনা হয় তাহলে নিঃসন্দেহে কোনো মেইনস্ট্রিম মিডিয়ায় আসবে। তা আমি প্রথমে এখন দেখি, যখন দেখি যে কোথাও নাই তখন বুঝি যে না, এটা ঠিক না। এগুলো একটা। আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে যে এই যে মানুষ যে আস্তে আস্তে সচেতন হয়ে উঠছে, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা টুলস হতে পারে আমার জন্য, এটাকে ফাইট করার জন্য। সেক্ষেত্রে বরং আমি আপনার কাছে একটা প্রস্তাব দিতে পারি যে আমাদের যতগুলো মিডিয়া আছে, যত টেলিভিশন আছে, প্রত্যেকেই যদি আমরা একটা করে 15 মিনিটের অনুষ্ঠান করি, 30 মিনিটের অনুষ্ঠান করি, যে আজকে কি কি জিনিস, ভুল জিনিস গেছে, এটা যদি আমরা চেক ব্যাক আমরা নির্বাচনের আগে ধারাবাহিকভাবে করি প্রতিদিন, এটা যদি সবগুলো টেলিভিশন করে, তখন প্রত্যেকটা মানুষ মনে করবে যে বিশ্বাস করার আগে একবার দেখে নেবে যে এই জিনিসটা আমি করবো কি করবো, অথবা যারা ইন্টেনশনালি এটা করে তারা একটু চাপে পড়বে। শিল্পী, আরেকটা বড় প্রশ্ন আপনাকে বিরতির আগেও বলছিলাম যে বিএনপির বিরুদ্ধে একটা ন্যারেটিভ, নানান ধরনের ন্যারেটিভ তৈরি হয়। ধরেন বিএনপি মানে চাঁদাবাজ, এটা নির্বাচনের আগেই হয়েছে। ফলে তার বিপরীতে কাউন্টার ন্যারেটিভ তৈরিতে বিএনপি খানিকটা অনলাইন অফলাইনে খানিকটা ব্যর্থ হলো কিনা, নাকি বিএনপি এই অনলাইন অফলাইনে এসব প্রচারণাকে খুব বেশি পাত্তা দিতে চায় না? আমি যদি বিষয়টা ভেবে বলি যে ন্যারেটিভ কেউ কেউ হয়তো তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু আমরা যদি নির্বাচনের রেজাল্ট দেখি তাহলে আমার কাছে মনে হয়েছে যে মানুষ তো গ্রহণ করছে না। আপনি সারাক্ষণ একটা কথা বললেই, আমি সারাক্ষণ একটা কথা বললেই আসলে ন্যারেটিভ তৈরি হয়ে যায় না। আমি যখন কোনো একটা কিছু বেশি বলি আর মানুষ যদি এই বাস্তবতাটা না দেখে, তাহলে আমি সারাদিন বললেও ন্যারেটিভ হবে না। মানুষকে গ্রহণ করতে হবে। তা আমরা গ্রহণ করাতে পেরেছি কিনা, কিংবা যারা চেয়েছিল সেটা করাতে পেরেছে কিনা, এই কথার দ্বারা আমরা এই কথা বলতে চাইছি না যে সমস্ত অভিযোগ মানুষের অস্বীকার করার সুযোগ নাই। প্রথম কথা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটা কথা কিন্তু উনি খুব 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 মানে জোরে সোরে বলে থাকেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সুশাসন প্রতিষ্ঠা করেই আসলে আমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সেটা রাজনৈতিক অপরাধ বলেন, সামাজিক অপরাধ বলেন, ক্রিমিনাল অপরাধ বলেন। যদি আমরা দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে পারি, যদি আমরা জনগণের শাসন কায়েম করতে পারি, যদি আমরা দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এই বিষয়গুলো এমনিতেই মোকাবেলা করা সহজ হয়ে যাবে। জি, শিল ভাই, আপনি খুব ভালো মতো জানেন যে ধরেন বিভিন্ন সময়ে বিএনপি নেতা কর্মীরা গুমের শিকার হয়েছে। খোদ প্রধানমন্ত্রী নিজের শারীরিক নির্যাতনের পর্যন্ত শিকার হয়েছেন, এবং তিনি সেটার জন্য এখনো সাফার করেন বা করতে হয়। ফলে অন্তর্বর্তী সরকারের সময় অনেকগুলো অধ্যাদেশ, এর ভিতরে মানবাধিকার এবং গুম নিয়ে, ধরেন গুমের শিকার হওয়া পরিবারের সদস্যরাই পার্লামেন্টে আছে। যেমন ইলিয়াস আলী সাহেবের কথা আসলে আমরা জানি না, ওনার স্ত্রী জানেন না ওনার স্ট্যাটাস কি, ওনার মৃত মুখটাও দেখেনি। সেই পার্লামেন্টে যদি গুম নিয়ে অধ্যাদেশটা বাতিল হয়, তাহলে সেটা বিএনপির যে সমস্ত পরিবার তার স্বজনকে হারিয়েছে বা গুম হয়েছে, অন্য কারো কথা আপনি বাদ দেন, তারা মনোকষ্ট পেলে সেটা কি অযৌক্তিক কিছু হবে? তার আগে আমি আপনাকে বলি, আপনার কাছে কি মনে হয় না যে বিএনপির এই মানুষগুলো যারা গুম হয়েছে, ইলিয়াস আলী যে গুম হয়েছে, আর অনেক অসংখ্য মানুষ গুম হয়েছেন, বিএনপি কি এই গুম হয়ে মানুষগুলির আর্তনাদ বোঝে না?
বোঝার কথা। হ্যাঁ, কথাই। তো তাহলে তার মানে কি বিএনপি কি, আপনার কাছে কি মনে হয় যে বিএনপি এখন পার্লামেন্টে এই গুমের অধ্যাদেশ নিয়ে আপনি যেটা বলেন বাতিল হয়ে গেছে, তার মানে কি তারা ইলিয়াস আলীর বিচারটা চায় না? ইলিয়াস আলী এটাকে হাসতে হাসতে মেনে নিয়েছেন? না, বিষয়টা এটা না, আসলে বাস্তবতাটা ভিন্ন। এই জন্য বলি সংসদটা একটু করতে দেন, চলতে দেন। কালকে আমি দেখেছি আমাদের আইনমন্ত্রী বলেছিলেন যে এটা আপাতত রোহিত করা হচ্ছে, আরো ভালো করে এবং যাচাই বাছাই করা হবে। এবং আইসিটি যেটা আছে, আইসিটি অ্যাক্ট, সেটাকে যে সংশোধন করা হচ্ছে, সেখানেও কিন্তু এই গুমের বিচার কিভাবে হবে সেটাকে ইনক্লুড করা হচ্ছে। দেখেন, আমাদের কাছে কি মনে হয়েছে জানেন, আমরা এত বেশি কাগজে কলমের দিকে নজর দিচ্ছি, ঠিক আছে, অধ্যাদেশ করা নিয়ে আমরা এত নজর দিচ্ছি। আমি আপনাকে ছোট্ট করে একটা কথা বলি। প্রায় যে কথাটা আমাদের চেয়ারম্যান বলতেন নির্বাচনের আগে, অন্তর্বর্তীকালীন সরকারের আগে যখন সংস্কার নিয়ে আমরা খুব কথা বলছি, অধ্যাদেশ নিয়ে কথা বলছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে এখনও কথাটা প্রাসঙ্গিক। আমাদের সংবিধানে লেখা আছে, সংবিধানে 65-এর 2 অনুচ্ছেদে সম্ভবত লেখা আছে যে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সংসদদেরকে নিয়ে পার্লামেন্ট গঠিত হবে। তো এই যে আমরা 14 দেখলাম, 18 দেখলাম, 24 দেখলাম, যারা নির্বাচিত হয়েছিলেন জনগণের সরাসরি ভোটে না, তাহলে সংবিধান তো ঠিকঠাক লেখা ছিল যে 65-2 হবে, মানে কাগজে থাকলে কিছু হয় না। তার মানে হচ্ছে যে আমি বলতে চাইছি যে বিষয়টা কি লেখা আছে সেটা না, আমি ব্যক্তি মানুষ সেটা মানছি কিনা। সংবিধান দেখে কেউ ফ্যাসিস্ট হয় না, সংবিধান না মানার কারণেই ফ্যাসিস্ট হয়। আমরা না মানার কারণেই ফ্যাসিস্ট হচ্ছি। সুতরাং আমরা যদি এটা নিয়ে বেশি করছি, আপনাকে এই বিশ্বাসটা রাখতে হবে যে বিএনপি গুমের কথা বলছেন, মানবাধিকারের কথা বলছেন, গত 15টা বছর বিএনপির কী অবস্থা হচ্ছে, লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর বাড়ি ছেড়ে বাইরে জীবন কাটাতে হচ্ছে। একজন মানুষ তার কারাগার থেকে, আমার মনে আছে আমি লন্ডন ছিলাম তখন, আমি পড়েছি চিটাগংয়ে আমাদের এক নেতা কারাগার থেকে মুক্তি পেয়ে এসছেন, ঘরে এসে তার স্ত্রীর সঙ্গে খাওয়া দাওয়া করেছেন, একসাথে বিছানায় ছিলেন, সেখান থেকে একজন এসে তাকে ডেকে নিয়ে গেছে, পরের দিন তার লাশ পাওয়া গেছে নদীতে। আর সেই দলকে যদি আপনি এখন শেখান যে না তারা গুমের বিরুদ্ধে এটা করছে, মানবাধিকার রক্ষা করছে না, এটা না। আমরা মানুষের প্রতি যে অবিশ্বাস করতে শিখেছি, বিরোধিতার জন্য বিরোধিতা করতে শিখেছি, এই জায়গা থেকে বেরিয়ে এসে যদি আমরা আরো মানবিক হই, তাহলে আমার কাছে মনে হবে, আমার কাছে আমরা আসলে রেজাল্ট আর ভালো পাবো সবকিছু। সচিব মহোদয়, আপনি মানবিকতার কথা বলছেন। আমরা বিশেষ করে 5 আগস্টের পর থেকেই তারেক রহমান সাহেবের যে বক্তব্যগুলো শুনি, সেই বক্তব্যগুলাই প্রতিহিংসা, অন্যের সমালোচনা করা, সেটা প্রায় নাই বললে চলে, বিশেষ করে আওয়ামী লীগ। এবং সম্ভবত 14 থেকে প্রধানতম সংকট ছিল একটা ভালো নির্বাচন হয়নি, এবং দ্বিতীয় রাজনীতিতে 2টা দলকে যে অ্যাক্টিভ রাখতে হয় সেটা আওয়ামী লীগ রাখতে পারেনি। ফলে এখন জামাত নিশ্চিতভাবেই বড় দল হয়ে উঠছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে। ফলে কোনো ধরনের প্রতিহিংসার রাজনীতি বিএনপিও করবে কিনা, এই প্রশ্নটা এই কারণে করছি যে শিরীন শারমিন চৌধুরী, যিনি অবশ্যই আওয়ামী লীগের নির্বাচিত স্পিকার ছিলেন, কিন্তু তার ব্যক্তি ইমেজ তুলনামূলকভাবে ভালো। যেটা ধরেন আব্দুল মান্নান, সাবেক পরিকল্পনা মন্ত্রী, বা সাবের হোসেন চৌধুরীকেও ইন্টারিমের সময় ছেড়ে দেওয়া হয়েছে, তাকেও জামিন না দিলেও তাকে রিমান্ডে নেওয়া হয়নি। ফলে আবার কোনোভাবে প্রতিহিংসার রাজনীতির দিকে যাচ্ছে কিনা, এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আসলে সরকার প্রধানের ভাবনা কি, উনি কখনো কিছু শেয়ার করেছেন কিনা? না, প্রতিহিংসার রাজনীতি আপনি যে কয়েকটা উদাহরণ দিলেন, যাদেরকে ধরা হয়েছে কিংবা ধরা হয়নি, এটা তো প্রতিহিংসা না। আমি একটু আগেই আপনাকে বলেছি, যদি আইনের শাসন থাকে, যদি আইন তার নিজস্ব গতিতে চলে, তাহলে তো প্রতিহিংসার বিষয় না। যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এটা তো হয়নি যে তাদেরকে বাইরে প্রতিহিংসা বলতে আমরা যেটা বলি যে কোনো মব সৃষ্টি করা হয়েছে, কোনো কিছু, এমন তো না। একজন মানুষ, তার বিরুদ্ধে যে অভিযোগটি আছেন, তিনি যে কোনো পর্যায়ের হন, তার বিরুদ্ধে যে অভিযোগ আছে, সেই অভিযোগের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে আইনগত অ্যাকশন নেওয়া দরকার, সেটা নিয়ে বিচার বিভাগে একজন মানুষকে নিয়ে যাওয়া, এবং বিচার বিভাগ পরবর্তী কী সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তগুলি দেয়া, এই কোনো পর্যায়ে কি আপনার কাছে মনে হয়েছে যে প্রতিহিংসা হচ্ছে যে যদি আমি আইন শৃঙ্খলা বাহিনীকেও ইগনোর করে বিচার ব্যবস্থাকে ইগনোর করে যদি আমি আইনটা নিজের হাতে তুলে নিই, তো সেটা প্রতিহিংসা। এখানে তো প্রতিহিংসার কোনো বিষয় না, আমার তো ধারণা যে অ্যাকর্ডিংলি হচ্ছে। জি শিল্পা, আমি একদম শেষ প্রশ্ন, এটা সাংবাদিক দিনে বেশ কজন সাংবাদিক অ্যারেস্ট হয়ে আছেন, তাদের নিশ্চিতভাবে মামলা আছে, কিন্তু সবগুলোই খুনের মামলা। তাদের অপরাধ থাকতে পারে, অপরাধ হতে পারে, সেটা অর্থনৈতিক অপরাধ হতে পারে, দুর্নীতি হতে পারে,
অপেশাদারিত্ব হতে পারে, কিন্তু সেই মানুষগুলো অন্তর্বর্তী সরকারের সময় থেকে খুনের মামলায় আসামি। এটি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিবৃতি দিচ্ছে, আপনি ভালো জানেন, আপনি তাদের সঙ্গে খুবই কানেক্টেড, এপিজি থেকে শুরু করে। ফলে তাদের বিষয়ে আপনাদের ভাবনা কি? একজন ইতিমধ্যে মুক্তি পেয়েছেন, আইনস আলমগীরের কথা বলছি, বাকিদের নিয়ে। আমরা তো এই সরকারের আমলে মনে হয় একজন সাংবাদিক অ্যারেস্ট হয়নি। তো যারা যে অভিযোগে অ্যারেস্ট হয়েছেন, আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা নেওয়া হচ্ছে। সরকার তো এই আইনগতভাবে সরকার কাউকে ইম্পোজ করছে না যে কাউকে রেখে দেওয়ার জন্য প্রতিহিংসামূলকভাবে। তাদের মধ্যে যেভাবে আইনগতভাবে যেভাবে আমি আপনাকে এতটা এই জায়গাটা নিশ্চয়তা দিতে পারি যে সরকার কাউকে বেঁধে রাখার জন্য, আটকে রাখার জন্য ক্ষমতার ব্যবহার করবে না। তো প্রত্যেকেই আইনের সুরক্ষা পাবেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ সালি শিবলি আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সাথে। তিনি যে কথা বলেন সেই কথায় আমরা আশ্বস্ত হতে চাই। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। দর্শক মণ্ডলী, আপনাকে